সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনৈতিক নেতাদের মাঝে পশু প্রেমের কথা প্রায় শোনা যায়। কুকুরের প্রতি পুতিনের প্রেম, গরুর প্রতি মোদির ভালোবাসা, আর কিম জং উনের ঘোড়া তো বিখ্যাত হয়ে আছে। ঠিক তেমনি আমাদের দেশের তারেক রহমান যে বিড়াল পছন্দ করেন তাও আমরা জানি, কারণ তিনি বিভিন্ন সময় বিড়ালের সাথে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এমনই একটি ছবি তিনি গতকাল রাতে পোস্ট করেন তার ভেরিফাইড ফেসবুকে। আর এই ছবিটি ঘিরেই তুলকালাম ঘটে গেছে। বিএনপির নেতাকর্মীদের সে কি উচ্ছ্বাস এই ছবিকে ঘিরে। হাজার হাজার কমেন্টস পড়েছে ছবিতে। কেউ কমেন্টস করছে, মাশাআল্লাহ, খুব সুন্দর, বিড়ালের নাম কি, আমাদের নেতা, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হতেই পারে নেতাকে নিয়ে কর্মীদের এরকম উচ্ছ্বাস থাকতেই পারে, বিভিন্ন ধরনের কমেন্টস তো থাকতে পারে, এটা আমি দোষের কিছু দেখি না। কিন্তু এই এত কমেন্টসের ভিড়ে একটি কমেন্টসে আমার চোখ আটকে যায়, আর সেটি হচ্ছে, লাভ ফর অ্যানিমালস মেক আস মোর কম্প্যাশনেট, কাইন্ড অ্যান্ড রেসপন্সিবল। খুবই সুন্দর কথা, আমি রিলেট করতে পারি, কারণ আমি কুকুর পেলেছি, বিড়ালও পেলেছি কয়েকটা, এখন পাখিও পালছি। তাই কথাটি আমার খুব ভালো লেগেছে। অনেকেই দেখলাম এটিই বলার চেষ্টা করেছে যে তাদের নেতা কত দয়ালু, বিড়াল পালে তার মানে তার মন কত নরম, এরকম নেতাই হওয়া উচিত। তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম, সত্যিই কি তাই? সত্যিই কি নেতারা পশুপালন করলে রিলায়েবল হয়, দয়ালু হয়? আমি একটু পিছনে ফিরে যাবার চেষ্টা করলাম, কারণ যেসব বিখ্যাত নেতা পশুপালন করেছে বা পেট ছিল, তাদের মধ্যে সবচেয়ে নাম করা হচ্ছে অ্যাডলফ হিটলার। কুকুরের প্রতি হিটলারের ভালোবাসা কিংবদন্তি। বিভিন্ন ছবি ও লেখা পাবেন এ সম্পর্কে। হিটলারের একটি কুকুর ছিল, সেটি হচ্ছে জার্মান শেফার্ড, মেয়ে জার্মান শেফার্ড। তার একটি নামও ছিল, নামটি হচ্ছে বন্ডি। হিটলার যেখানেই যেতেন সবসময় এই বন্ডিকে সাথে নিয়ে যেতেন। কিন্তু এই বন্ডির কারণে কি হিটলার দয়ালু হয়েছে? আমার তো মনে হয় না। হিটলারের কার্যকলাপ তো আপনারা জানেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেই হিসাব বাদ দেন, শুধুমাত্র 60 লাখ ইহুদিকে তিনি গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দিয়েছেন। এই হচ্ছে হিটলারের দয়ালুর অবস্থা। এরপরে আসা যাক স্টালিনের ক্ষেত্রে। স্টালিনও পশু পাখি পছন্দ করত এবং তারও একটি কুকুর ছিল। সেই কুকুর হচ্ছে রাশিয়ান টেরিয়ার জাতের, তার ছবিও আপনারা দেখতে পাবেন। কিন্তু এই স্টালিন কি দয়ালু ছিল? মিনিমাম 2 কোটি লোকের মৃত্যু হয়েছে স্টালিনের জন্য। এর ভেতরে প্রায় 80,000কে শুধু খুন করেছেন। এই ছিল স্টালিনের দয়ালুর অবস্থা। অবশ্য আজব পশু প্রেমের কথা যদি বলেন, তাহলে এক্ষেত্রে এগিয়ে আছে ফ্যাসিবাদীর জনক মুসোলিনি। জি হ্যাঁ, মুসোলিনিরও একটি পেট ছিল, আর সেটি ছিল একটি সিংহ। সে সিংহ খুব ভালোবাসত এবং এই সিংহকে তিনি সব জায়গায় সাথে করে নিয়ে যেতেন, মানুষকে দেখাতেন। আর মুসোলিনি তো কি ছিল তা তো জানেনি, ইটালিকেতেও প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছিল। হাজার হাজার লাখ লাখ বিরোধীকে মেরে চুপ করে দিয়েছিল মুসোলিনি। মুসোলিনির মতোই আজব শখ ছিল ইদি আমিনের। ইদি আমিন কুমির পালতেন। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সে কুমির ভালোবাসত। ইদি আমিনকে বলা হয় আফ্রিকার কসাই। ইদি আমিন কমপক্ষে 5 লাখ লোককে হত্যা করেছে। এর ভেতরে অনেককেই তিনি কেটে টুকরো টুকরো করে তার পোশাক কুমিরকে খাইয়ে দিয়েছেন। ইদি আমিন কতটা ভয়ঙ্কর ছিল এ সম্পর্কে আপনারা যদি জানতে চান, তাহলে আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড এই মুভিটি দেখার জন্য। আমার দেখা অন্যতম একটি সেরা মুভি হচ্ছে দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড। তো যাই হোক, এসব নেতা ছাড়াও ইতিহাসে আপনি অনেক নেতা পেয়ে যাবেন যারা পশুপ্রেমী ছিল, কিন্তু তারা মোটেও দয়ালু ছিল না। তো এদের সম্পর্কে পড়তে পড়তে হঠাৎ আমার মনে হলো, সবচেয়ে বড় শয়তান, হ্যাঁ, ইবলিস, সে কি পশুপ্রেমী ছিল? তো এই ব্যাপারে আমি যখন একটু কিউরিয়াস হই, তখন আমি বিভিন্ন জায়গায় সার্চ করা শুরু করি, বিভিন্ন আর্টিকেল দেখার চেষ্টা করি, ধর্মীয় বইও দেখার চেষ্টা করি, কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি যে ইবলিস আসলে পশুপ্রেমী ছিল কিনা। এ ধরনের কোনো প্রমাণ নেই। তবে একটি ইন্টারেস্টিং গল্প আমি খুঁজে পাই, সেটি হচ্ছে ইবলিস কিভাবে স্বর্গে গেল। আসলে ইবলিস যখন আল্লাহর নির্দেশ অমান্য করে, তখন তাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়, মানে বেহেশত থেকে বের করে দেওয়া হয়। আল্লাহ যখন আদম ও হাওয়াকে তৈরি করলো, তখন তারা তো বেহেশতে থাকতো।
তো তাদেরকে কিভাবে বিপথে নেওয়া যায় সেই প্ল্যান করতে থাকে ইবলিস। কিন্তু এর জন্য মানে তার যে প্ল্যান সেটি কার্যকর করার জন্য তাকে বেহেশতে যেতে হবে, কিন্তু সে তো বেহেশতে ঢুকতে পারবে না, বেহেশতে প্রবেশ তার নিষেধ ছিল। এই জন্য সে বিভিন্ন পশু পাখিকে বলা শুরু করলো আমাকে বেহেশতে নিয়ে যাও। কেউ রাজি হয় না, সবাই না করে দেয়। একমাত্র রাজি হয় সাপ। সাপের সাথে ইবলিসের পূর্ব থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই ইবলিস তাকে বলে তুমি তোমার মুখে করে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। সাপ রাজি হলো। শয়তান তার মুখে করে জান্নাতে প্রবেশ করলো। হ্যাঁ, বন্ধু সাপের মুখে করে ইবলিস জান্নাতে প্রবেশ করে আর আদম ও হাওয়াকে গন্ধম ফল খাওয়াতে কনভিন্স করে, যার ফলে মানব জাতিকে বেহেশতে থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। ইন্টারেস্টিং গল্প। তা আপনি এখন বলতে পারেন শুরু করেছিলাম হচ্ছে তারেক রহমানের বেড়াল দিয়ে, তো এইসব বেড়াল মেড়াল রেখে কই আমি শয়তান আর সাপে চলে গেলাম? এগুলো দিয়ে আমি কি প্রমাণ করতে চাচ্ছি? মানে তারেক জিয়া কি দয়ালু না? তারেক জিয়া কি খারাপ? জি হ্যাঁ, আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি। তারেক জিয়া মোটেও দয়ালু কোনো লোক না, তিনি মোটেও ভালো কোনো লোক না, তিনি ইবলিসের মতোই শয়তান। এখন আপনি বলতে পারেন এই কথা আমি কিভাবে বলছি, এত বড় দুঃসাহস আমার কোত্থেকে হচ্ছে? তাদেরকে আমি বলতে চাই, ভাই শোনেন, 2001 থেকে 2006 তার শাসনামলে আমি নিজে চোখে দেখেছি। সে কোন ধরনের বদমাইশ লোক সে সম্পর্কে আমার স্পষ্ট ধারণা আছে। কোথাও পড়তে হবে না, কোথাও জানতে হবে না। একজন রাজনীতিবিদের যত ধরনের খারাপ গুণ থাকা দরকার, যত ধরনের শয়তানি করা দরকার, সবকিছু তারেক জিয়া করেছে মাত্র 5 বছরে। 2001 থেকে 2006 ভিতরে তিনি যেসব কাজ করেছেন, এরকম বাজে কাজ বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদ করেনি। দুর্নীতি কতগুলো শুনবেন, গুণে শেষ করতে পারবেন না। খাম্বা দুর্নীতি, বিদ্যুতের দুর্নীতি, যে কোনো জায়গায় হচ্ছে চাঁদাবাজি, তারপর হচ্ছে মিস্টার 10% এমনি এমনি হয়েছে। সন্ত্রাসীদের সাথে তার ওঠা বসা, সেটা তো আমরা সবাই জানি। হাওয়া ভবন বানিয়ে কিভাবে ডিফ্যাক্টো সরকার চালিয়েছে সেটাও জানি। মার্ডার কেসের আসামিদের ছেড়ে দেওয়ার জন্য বসুন্ধরার কাছ থেকে 100 কোটি টাকার ঘটনা, সেটা তো আমরা সবাই জানি। এছাড়াও রতন টাটার কাছে পর্যন্ত তিনি কমিশন খেতে গিয়েছিলেন। এই হচ্ছে তারেক জিয়া। তার হাত ধরে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। ইসলামী জঙ্গিদের সাথে তার সখ্যতা, সেটিও আমাদের জানা আছে। বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান তারেক জিয়ার আমলেই তৈরি। বাংলাদেশের 63 জেলায় একসাথে বোমা হামলা হয়েছে এই তারেক জিয়ার সময়ে। ব্যবসা বাণিজ্যে তো দুর্নীতি তো আছেই। বিভিন্ন ধরনের কোম্পানি খুলেছেন, ব্যবসা করেছেন নিজের প্রভাব খাটিয়ে। ড্যান্ডি ডাইং, বিডি ফুডের কেলেঙ্কারি তো আরও খারাপ। বিডি ফুডের খাবার রপ্তানির আড়ালে এর ভেতরে হেরোইন পাচার করা হতো, আফিম পাচার করা হতো। এই অপরাধে ইউকে সরকার বিডি ফুডকে ব্যান করে দেয়। জি হ্যাঁ, সেটি ছিল তারেক জিয়ার কোম্পানি। বাংলাদেশে বিদ্যুৎ থাকতো না 18 ঘন্টা, আমার নিজে চোখে দেখা। হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে এখান থেকে। বিশ্ব ব্যাংক এর জন্য বাংলাদেশে বিনিয়োগ বন্ধ করে দিয়েছিল। এছাড়াও গাজীপুরে এইসব ফার্ম হাউস খুলে সেখানে কি সব লীলা খেলা করা হয়েছে, সেই সব ঘটনা ওই সময় রাজনীতিবিদ, ওই সময় সাধারণ মানুষ সবাই জানে। বাকি থাকলো আর কি, এই যে ভারতের সাথে যে বাংলাদেশের বিএনপির যে খারাপ সম্পর্ক কার জন্য হয়েছে? ভারত যে পুরোপুরি আওয়ামী লীগ নির্ভর কেন হয়েছে? আগে ভারতের সব দলের সাথেই যোগাযোগ ছিল, কিন্তু তারেক জিয়া সেটি নষ্ট করে দিয়েছে। আইএসের সাথে হাত মিলিয়ে ভারতের উলফা, আসামের জঙ্গি সংগঠন উলফাকে 10টা অস্ত্র সরবরাহ করতে চেয়েছিল যাতে ভারত অস্থির হয়ে যায়। একজন সাধারণ সার্জেন্ট খবরটি জানতো না দেখে সেই চালান ধরা খেয়ে যায়। তাদের প্ল্যান, আইএসের প্ল্যান বিফল হয়, আর এটি ভারত বুঝতে পারে। তারপর থেকে ভারত চিরতরে বিএনপির সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। জেনজি যারা আছেন তারা কিন্তু অনেকে জানেন না, তারেক জিয়াতে মনে করেন মিন করে কথা বলে, ভিডিও কলে এসে প্যান করে কথা বলে, বাহ কত সফট লোক। ওই সময় রাজনীতিবিদের সাথে ওই সময় যারা লোক ছিল তাদের কাছে শুনে দেখবেন তিনি কেমন শয়তান লোক ছিল, কত ধরনের অপকর্ম করেছে। শুধু তাই না, বাংলাদেশের রাজনীতির যে আজ দুরবস্থা, এর পিছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে তারেক জিয়া। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, জেনজি যারা আছেন তাদেরকে বলি, আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল 2001 সালে।
এর আগে বাংলাদেশের কোনো ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক হয়নি। সেটি যে সময়ের কথা বলেন না কেন, স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর কথা বলেন, জিয়াউর রহমানের কথা বলেন, এরশাদের কথা বলেন, ইভেন 1991 সালে বিএনপির কথা বলেন। বিএনপি যখন 1995 সালে 96 সালে ক্ষমতা ছাড়ার কথা, তারা কিন্তু স্বাভাবিকভাবে ক্ষমতা ছাড়েনি। আন্দোলন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনার পর তাদের ক্ষমতা ছাড়তে হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ছিল একমাত্র দল যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। এই যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে রীতি সেটি সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে তারেক জিয়া। 2001 থেকে 2006 তাদের দুঃশাসনের কারণে মানুষ অতিষ্ঠ ছিল। বিএনপি বুঝতে পারে তারা পরবর্তীতে ক্ষমতায় আসবে না, তাই তারা কি করে, তারা এই তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2 নাম্বারি করার চেষ্টা করে, ম্যানিপুলেশন করার চেষ্টা করে, তাদের পছন্দের লোক বসায়, আর যার ফলে হয় আওয়ামী লীগের লোকে বৈঠা আন্দোলন। সেই আন্দোলনের পর বাংলাদেশে আসে সেই বিখ্যাত 111-এ -2 ফর্মুলা কার্যকর করতে গিয়ে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়ে যায়। আগে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে শত্রুতা ছিল না, রাইভালরি ছিল, কিন্তু দেখা সাক্ষাৎ হলে কথা হতো, তারা বসতেন, কথা বলতেন, মুখ দেখা দেখে ছিল। কিন্তু তারেক জিয়ার কারণে সেটিও নষ্ট হয়ে যায়। 21শে আগস্ট কেনের হামলায় শেখ হাসিনার মধ্যে যে অবিশ্বাস তৈরি করে বিএনপি এবং তারেক জিয়ার প্রতি, তা এখনো কাটেনি, কাটার কথাও না। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনাকে মারার পরিকল্পনা করা হয়েছে এবং আপনি জানেন যে কারা সেটি করেছে, আপনি কি কখনো তাদেরকে আর বিশ্বাস করবেন? করবেন না, এটি স্বাভাবিক। তারেক জিয়া বাংলাদেশের যা ক্ষতি করেছে, আমার দেখা বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বাংলাদেশের এত বড় ক্ষতি করেনি। অর্থনৈতিক ক্ষতি তো পোষানো যায়, এই যে আওয়ামী লীগের কথা বলছেন, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, সেই হ্যান ত্যান, সেটি পোষানো যাবে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের পরিবেশ যে নষ্ট করে দিয়েছে, সেই সাফার বাংলাদেশ এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। আর এর জন্য পুরোপুরি দায়ী তারেক জিয়া। আপনারা তাকে যতই মহান বলেন, যতই তাকে মাথায় তুলে নাচেন, একজন সাধারণ বাংলাদেশী হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে আমি যা দেখেছি তাই বলছি, এবং আমি এখনো বলছি তারেক জিয়া আমার চোখে খারাপ ছিল, আছে, এবং ভবিষ্যতে কি হবে সেটি আপনারাও বুঝতে পারবেন। প্রধানমন্ত্রী হতে দেন না, ক্ষমতায় আসতে দেন না, তারপরে তারেক জিয়া কি জিনিস আপনারা হারে হারে টের পাবেন। যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? আমার সাথে আপনার মত ভিন্ন হতেও পারে, সেই ভিন্ন মত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।